বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীক এই জাতীয় স্মৃতিসৌধ, যার সামনে দাঁড়ালে অনুভূত হয় ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের আত্মত্যাগ। এত দাম দিয়ে কেনা সার্বভৌমত্ব রক্ষায় একদিকে যেমন প্রয়োজন সামরিক শক্তিমত্তা, অন্যদিকে প্রয়োজন কূটনৈতিক সামর্থ্য। বিশ্বায়নের যুগে আধুনিক কোনো রাষ্ট্রই একা চলতে পারে না। প্রতিবেশী আর আঞ্চলিক রাষ্ট্রের পাশাপাশি পরস্পর বিরোধী পরাশক্তিগুলোর সঙ্গেও সম্পর্কের ভারসাম্য ঠিক রাখতে হয়। বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য কূটনীতির এই সমীকরণ জটিল। প্রতিটি সিদ্ধান্ত এই ৫৬,০০০ বর্গমাইলের অভ্যন্তরীণ রাজনীতি, বাণিজ্য আর অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। একটি ভুল সিদ্ধান্তে বদলে যেতে পারে বন্ধুত্ব আর বৈরিতার হিসাব নিকাশ। যদিও পররাষ্ট্রনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই নেই। এখানে সমীকরণ বদলায় জাতীয় স্বার্থকে কেন্দ্র করে। আর এ কারণেই স্বাধীনতার পর থেকে প্রতিবার প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের জাতীয় নিরাপত্তার জন্য কিংবা অর্থনীতি আর বাণিজ্যে চ্যালেঞ্জ হয়েছিল। বন্ধুত্ব কিংবা শত্রুতা কূটনীতিতে চিরস্থায়ী কিছুই নয়। চিরস্থায়ী একটি জিনিস, সেটি হলো জাতীয় স্বার্থ। বাংলাদেশ তার বন্ধু কিংবা অন্যান্য পরাশক্তির সঙ্গে সেই লিয়াজো কতটা রক্ষা করতে পেরেছে, ভারসাম্য থেকে নিজেদের জাতীয় স্বার্থ কতটা আদায় করতে পেরেছে, তাই দেখব এবার। আন্তর্জাতিক রাজনীতির একটি মৌলিক সত্য হলো রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কখনো স্থির থাকে না। কখনো সহযোগিতা, কখনো প্রতিযোগিতা, আবার কখনো তার রূপ নেয় চূড়ান্ত সংঘাতে। এই জটিল সম্পর্কের মধ্যেই রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ রক্ষা করে। এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো কূটনীতি। এটি এমন এক মাধ্যম যেখানে যুদ্ধ ছাড়াই রাষ্ট্রগুলো আলোচনা ও সমঝোতার রাজনীতির মাধ্যমে স্বার্থ আদায়ের চেষ্টা করে। এ ব্যাপারে জানতে আমরা কথা বলেছি দেশের খ্যাতনামা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে। জানতে চেয়েছি বন্ধুত্বের সংজ্ঞাটা কূটনীতিতে ঠিক কেমন। যে কোনো রাষ্ট্রের মূল ভিত্তি হলো জনগণ এবং সেই হিসাবে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ অনেকে আবার ভৌগোলিকভাবে চিন্তা করে, কিন্তু চিন্তা করা উচিত জনগণকে নিয়ে। কারণ জনগণ থাকলে ভৌগোলিক জিনিসটা থাকবে। ভৌগোলিক যদি জনগণ না থাকে তাহলে ভৌগোলিক মিনিংলেস, তাই না? তো সেই হিসাবে জনগণের স্বার্থ অন্য কথায় জাতীয় স্বার্থ। সেই হিসাবে কোনো একেবারে পার্মানেন্ট, যেটা পামারস্টোনের বিখ্যাত কথা, যে কোনো পার্মানেন্ট ফ্রেন্ডস বা পার্মানেন্ট এনিমিজ নেই, বা স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নেই। আছে হলো স্থায়ী ফ্রেন্ড ইন ডিড। সো দুঃসময়ের বন্ধু কে ছিল সেটাও অনেক সময় ভুলে যায় মানুষে। তো সেই হিসাবে এক শব্দে বলা যায় না, তবে এটা নির্ভর করবে বিচক্ষণতার উপরে, এফিসিয়েন্সি যেটাকে বলি, বা এমনকি পাওয়ার, জ্ঞানের উপরে, এবং কী ধরনের আমি কূটনীতি করে আমার জাতীয় স্বার্থ আমি কিভাবে, বা জনগণের স্বার্থ আমি কিভাবে রক্ষা করছি। কূটনীতিতে বন্ধুত্ব শব্দের কাগজ কলমের সংজ্ঞা কি শতভাগ সঠিক? যারা মাঠের কাজ করেন তাদের অভিজ্ঞতার সঙ্গে যাচাই করে দেখা যাক। ৩ দশকের কূটনৈতিক ক্যারিয়ারে যুক্তরাষ্ট্র ও নেপালে রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মিশন প্রধান হিসেবে কাজ করেছেন হুমায়ুন কবির। তিনি প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন। স্টার নিউজকে জানালেন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার আগ থেকেই কিভাবে পাল্টেছে বন্ধুত্বের সমীকরণ। এই যেমন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধী পক্ষে থাকলেও পরবর্তীতে অর্থনৈতিক ভিত্তি স্থাপনে যেভাবে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। আবার সার্বভৌমত্ব আর সামষ্টিক আত্মমর্যাদার প্রশ্নে ধীরে ধীরে বন্ধুত্বের মর্যাদা হারিয়েছে মুক্তিযুদ্ধের প্রধান মিত্রশক্তি ভারত, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের ভূমিকায়। যদিও নির্বাচিত সরকার আসার পর সেই ভূমিকা আবারও কিছুটা পাল্টেছে। সাম্প্রতিককালে আমরা যেহেতু আরেকটু স্বনির্ভর হয়েছি, এখন আরেকটু আত্মসম্মান আমাদের জেগেছে, আমরা এখন তাদের সাথে পার্টনারশিপ করছি। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বলেন, ইদানিং সাম্প্রতিককালে বাংলাদেশের এই গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভারতের সাথেও একটা এখন মর্যাদা সম্পূর্ণ সম্পর্ক চাচ্ছি। চীনাদের সাথে নির্বাচনের পরে এখন সকলের সাথেই আমরা নতুনভাবে, নতুন প্রেক্ষাপটে, নতুন চাহিদার প্রেক্ষাপটে নতুনভাবে সম্পর্কগুলি নষ্ট করতে চাচ্ছি। এখন যে জায়গাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আন্তর্জাতিক সম্পর্কে পার্মানেন্ট শত্রুও নাই, পার্মানেন্ট কোনো বন্ধুও নাই। আমার স্বার্থের আলোকে যার সাথে যখন যেভাবে কাজ করা প্রয়োজন সেই কাজটাকে আমায় করতে হবে। তো কাজে সেই কারণেই আপনি যদি এখানে বলেন যে কে আমার শত্রু কে আমার বন্ধু,
আন্তর্জাতিক সম্পর্কে সেটা নাই। আজকে যে আপনার শত্রু, আগামী দিনে সে আপনার বন্ধু হতে পারে, কারণ আপনার যদি প্রয়োজন হয় তার সাথে কাজ করা, আপনাকে সেটা করতে হবে। তো কাজেই আমরা বাংলাদেশে, আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত এই 54-55 বছরে আমরা মুক্তিযুদ্ধের সময় যাদেরকে যেভাবে পেয়েছি, তার পরবর্তীতে তাদেরকে আবার ভিন্ন চেহারায় পেয়েছি। এবং আমরা যদি গত জুলাই আন্দোলনকে দেখি, তাহলে যারা আমার মুক্তিযুদ্ধের মিত্র ছিল তাদের বিরুদ্ধে কিন্তু অনেক কথাবার্তাও এসছে। কারণ আমরা আত্মমর্যাদা, মুক্তিযুদ্ধের ফসল হিসেবে যদি আমি স্বাধীন দেশ হিসেবে যদি থাকতে চাই, আমাকে আত্মমর্যাদা নিয়ে থাকতে হবে, সমতা নিয়ে থাকতে হবে, সাম্যের ভিত্তিতে থাকতে হবে। এই জায়গায় যে কেউই আমার সাথে যে কোনো সময়তে যদি ব্যত্যয় ঘটাবার চেষ্টা করে, তাহলে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব। এবং এই দেশের মানুষ সেটাকে প্রত্যাখ্যান কিন্তু এই জুলাই আন্দোলন শুরু করেছে। কাজে এখনকার বাস্তব প্রেক্ষাপটে, এখনকার আমার চাহিদার প্রেক্ষাপটে ভারতের সাথে আমার চলমান থাকবে সম্পর্ক। ভারত আমার নিকট প্রতিবেশী, আমরা পারস্পরিকভাবে একে অপরের নির্ভরশীলতা আছে, কিন্তু সেটার সম্পর্কটা মর্যাদার ভিত্তিতে হবে, সমতার ভিত্তিতে হবে। স্বার্থের এই দুনিয়ায় বন্ধুত্বের সম্পর্ক রূপ নেয় অন্তরঙ্গ বাণিজ্যিক সম্পর্কেও। পরিসংখ্যান বলছে তাতে সবার ওপরে নাম মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ চীনের। পদ্মা সেতু, রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম বন্দরের সিঙ্গেল পয়েন্ট মুরিং, রাজশাহী ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মংলা বন্দর উন্নয়ন সহ বিভিন্ন মেগা প্রজেক্টে ঋণ সহায়তা এসেছে বেইজিং থেকে। চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, মশলা সহ বিভিন্ন কৃষি পণ্যের চাহিদার বড় অংশই মেটে ভারত থেকে আমদানির মাধ্যমে, যে কারণে সীমান্তে যোগাযোগ ব্যাহত হলে তার প্রভাব পড়ে দেশের বাজারে। এছাড়া জ্বালানি ও ভোজ্য তেলের জন্য সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার উপরেও নির্ভর করতে হয় বাংলাদেশকে। রপ্তানির চিত্রটা অবশ্য আলাদা। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, যার 70% যায় বিশ্বের মাত্র 10টি দেশে। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, 2 নম্বরে জার্মানি, 3-এ যুক্তরাজ্য। তৈরি পোশাক ছাড়াও যুক্তরাজ্যে বেশ কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে আছে শাকসবজি, ফলমূল ও মাছ। ফ্রান্স, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, কানাডার পাশাপাশি এশিয়ার জাপানও আছে শীর্ষ 10-এ। রপ্তানির তালিকায় জাপান 10 নম্বরে থাকলেও উন্নয়ন সহযোগী হিসেবে তারা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। স্বাধীনতার পর থেকে একক রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি অনুদান আর শর্তবিহীন ঋণ এসেছে টোকিও থেকে। বিশ্ব মানচিত্রে লক্ষ্য করলে বোঝা যায় বাংলাদেশের জন্য কূটনীতির গুরুত্ব কেন এত বেশি। পশ্চিম থেকে শুরু করে উত্তর হয়ে পূর্বের কিছু অংশ জুড়ে ভারত, বাকি সীমান্ত মিয়ানমারের সঙ্গে, দক্ষিণে কেবল বঙ্গোপসাগর, যেই উপসাগরে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির প্রভাব খুবই প্রবল। আর সেখানেই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটাও বড় হয়ে ধরা দেয়। একদিকে চীন, অন্যদিকে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের প্রতি আমদানি নির্ভরতা, অন্যদিকে মার্কিন মূল্যকে সবচেয়ে বড় রপ্তানি বাজার। এর সঙ্গে যুক্ত হয় তাদের মিত্ররাষ্ট্র, সেখানে রাশিয়া, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সব নাম। কূটনীতির এই মাইনফিল্ডে ঢাকার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত নিতে হয় সূক্ষ্ম বিবেচনায়। আমি ব্যালেন্স শব্দটা কখনোই পছন্দ করি না। এর কারণ হচ্ছে যে বাংলাদেশ ওই কাঠামো তৈরি করতে পারেনি, অত বিশাল না যে বিশাল দুটো দেশকে ব্যালেন্স করবে, কারণ তারা তো বিশাল দেশ। আমাকে পেশাদারিত্বের মধ্যে দেখাতে হবে দুটো দেশের সাথেই যে তোমার সাথে যেটা সম্পর্ক সেটা তৃতীয় দেশের বিরুদ্ধে না। আমার সাথে সম্পর্ক, তোমার সাথেই সম্পর্ক, কিন্তু তুমি তোমার শত্রু আমার শত্রু হবে এটা চিন্তা করে আমার সাথে সম্পর্ক করলে লাভ হবে না। তো তাকে দেখানো যে আমি যদি ওই দেশের কাঁচামাল না আনি তাহলে তো তুমি দাম পাচ্ছ না, কিন্তু তোমারই তো ক্ষতি হবে। তো তুমি তোমার ক্ষতিটা টানছো কেন? আর আমার সাথে এমন কোনো এই দেশের সাথে সম্পর্ক না যেটা কোনো একটা সামরিক কাঠামো যেটা আমি তোমার অ্যাগেনস্টে ব্যবহার করতে দিব। মানে এখানেই যেটা বললাম, প্রচণ্ড পেশাদারিত্ব দরকার। এবং বেশ কিছু দেশ আছে কিন্তু যারা এই জিনিসটা করতে পেরেছে এবং বিশালভাবে উন্নয়নও করেছে, তাদের কোনো সমস্যা হয়নি, সব দেশের সাথেই সম্পর্ক। কিন্তু কথা হচ্ছে ওই পেশাদারিত্ব যদি আমি না রাখতে পারি, সেখানে যদি আমি লুকোচুরি করে একটা কিছু করা শুরু করি, আর ওই যেটা বললাম একটা দেশ তার স্বার্থ রক্ষা করবেই, এটাই স্বাভাবিক, কিন্তু স্বার্থ রক্ষার হিসাবে যদি আমি আমার স্বার্থ যদি নষ্ট করে ফেলি তাহলে তো আমি একেবারেই কোনো দেশের সাথে পারবো না। কারণ ওই দেশও তো খবর রাখে। তখন ওই দেশ বললো আচ্ছা তুমি ওর সাথে এরকম একটা চুক্তি করেছো, তাহলে আবার আমার কাছে কেন তুমি এসেছো তাহলে, তাই না? তখন জিনিসটা সমস্যা। তো আমার
ওই কাঠামোটা আমি যদি তৈরি করতে পারি, আমার নেগোসিয়েশনের ক্যাপাসিটি যদি তৈরি করতে পারি, এবং সেটা তখনই করা যায় যেটা খুবই দরকার। এবং এটা ওই শামসুর রহমানের একটা সুন্দর কবিতার লাইন মনে রাখলে আমার মনে হয় সম্ভব সবার বোঝার জন্য। সেটা হলো, তার একটা সুন্দর কবিতার লাইন আছে, প্রচণ্ড বাংলাদেশ অবস্থা খারাপ ছিল, তখন বলেছিল, এখনও আমি দাঁড়িয়ে আছি, এ আমার এক ধরনের অহংকার। এই প্রবীণ অধ্যাপকের মত, বাংলাদেশের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হয়ে ওঠায় কূটনীতির টেবিলে ব্যর্থ হয় ঢাকা। জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে বড় পদের দিকে আগ্রহ থাকলে নিরপেক্ষভাবে দেশের স্বার্থ রক্ষা করা কঠিন হতে পারে। দুটো পা রাখতে হবে দেশের মাটিতে। এখানে সমস্যা তৈরি হয় যে যারা পলিসি মেকারস, তাদের দুই পা ওই জনগণের মধ্যে আছে কি না, ওটাই হলো একটা বড় সমস্যা হয়ে যায়। সে হয়তো কথা বলছে ঠিকই যে জাতীয় স্বার্থ ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে তার এক পা বাইরে। এখন এক পা যদি বাইরে থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেই দেশ খুব সুবিধা হয়। এই বাংলাদেশের সাথে যদি আমি তুলনা করি বা উদাহরণ হিসাবে, সেই দেশ তার স্বার্থ উদ্ধার করতে সুবিধা হয়, কারণ সে জানে যে যারা নিয়ন্ত্রণে আছে তাদের এক পা বাইরে। তো যার জন্য যদিও ভৌগোলিক জনগণ, কিন্তু দেখতে হবে কে ক্ষমতায় আছে, বা যেটাকে আমরা এলিট বলি, সেটা শুধু পলিটিক্যাল এলিট না, সেটা বিজনেস এলিট, মিডিয়া এলিট, একাডেমিক এলিট, সব এলিট মিলে যেটা শব্দটা, তারা কোথায়? কারণ তাদের এক পা যদি বাইরে থাকে, তাহলে ওই দেশ স্বাভাবিকভাবে তার যে পররাষ্ট্র নীতির যে এজেন্ডা, সেটাকে বাস্তবায়ন করবে, এবং বাধ্য হবে, কারণ এক পা বাইরে। যদিও এই অভিযোগের ভিত নড়বড়ে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত। 2-4 জনের দায় পুরো গোষ্ঠীর ওপরে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই মুহূর্তে ঢাকায় প্রায় 100 জন অবসরপ্রাপ্ত কূটনীতিক যারা আমাদের পেশায় ছিলেন, তারা ঢাকায় আছেন। কিন্তু তো তারা যদি এক পা বাইরেই থাকতো, তাহলে এই 100 জন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতরা এখানে কেন থাকছেন? এই কথাটা ঠিক না, কথাটা ঠিক না। আমার ধারণা কেউ কেউ হয়তো থাকতে পারেন, কিন্তু আমি বলবো যে বেশিরভাগ যারা এই কূটনীতি জগতে আমরা ছিলাম, বেশিরভাগকে আমি দেশপ্রেমিক হিসেবে পেয়েছি। বাংলাদেশকে তারা ভালোবাসেন, সেইটাই পেয়েছি, এবং তারা পেশাদারিত্বের সাথে কাজ করতে আগ্রহী, সেটাও কিন্তু পেয়েছি। তো কাজেই ঢালাওভাবে এই ধরনের কথা বলাটা বোধহয় ঠিক হবে না। ব্যক্তিগতভাবে 1-2 জন হয়তো থাকতে পছন্দ করতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে একজন রাষ্ট্রদূত যখন বিদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন, তখন তার পক্ষে কিন্তু কোনো দেশে গিয়ে সেই মর্যাদার নিচে কোনো কাজ করা বা সেই মর্যাদাহীনভাবে থাকা, এটা কিন্তু সহজ একটা ব্যাপার নয়। কিন্তু কাজেই যারা এই ধরনের মন্তব্য করেন, আমার ধারণা তারা বিষয়টা সম্পর্কে হয়তো ওয়াকিবহাল নন। সেই কারণে কূটনীতির মূল লক্ষ্য যেখানে জাতীয় স্বার্থ রক্ষা, সেখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখেন এই কূটনীতিক। তার মতে, আভ্যন্তরীণ বাণিজ্যের, অভ্যন্তরীণ রাজনীতির অস্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থ কী হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভাজন রয়েছে, যা নাগরিকদের মধ্যেও সংক্রমিত। এ কারণে বিভিন্ন সময় একই মুখে ভিন্ন ভিন্ন কথা বলতে হয় কূটনীতিকদের, যাতে ঢাকার প্রতি আস্থা রাখতে দ্বিধাগ্রস্ত হয় সহযোগী রাষ্ট্রগুলো। আজকে এক সরকার আসে এক কথা বলে, কালকে আরেক সরকার আসলে আরেক কথা বলে, পরশুদিন আরেক সরকার আসলে আরেক কথা বলে। ফলে যেটা হয়, আমার জন্য কাজ করা অসুবিধা হয়। তার কারণ হলো, আমি 2 দিন আগে গিয়ে আমার যে হোস্ট কান্ট্রি আছে সেখানে গিয়ে আমি এক কথা বলে আসলাম, 2 দিন পরে গিয়ে আমাকে যদি আবার উল্টো কথা বলতে হয় এবং তারা খারাপ ছিল সেটা আমাকে বলতে হয়, তাহলে কিন্তু আমার ভাবমূর্তি তাদের কাছে ছোট হয়ে যায়। আমাদের প্রধান সমস্যা হচ্ছে কূটনীতির, যে আমরা কূটনীতির যে মৌলিক জায়গাটা, জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্টকে যে আমরা প্রমোট করি, সেই ন্যাশনাল ইন্টারেস্টের ডেফিনেশন এবং সহমত সকল রাজনৈতিক অ্যাক্টরসরা যারা আছেন, পলিসি সিদ্ধান্ত নেন যারা, তাদের মধ্যে সহমতটা নাই। না থাকার ফলে আমার কাজের সুযোগটা ক্ষতিগ্রস্ত হয়। আমি কোনো কনসিস্টেন্ট ইমেজ বা রেপুটেশন তাদের সামনে তুলে ধরতে পারি না। কাজে এটা কিন্তু একটা, কারণ আমি তো একটা কাজ করি, আমাকে সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়, বাংলাদেশ থেকে যে নির্দেশনা দেওয়া হয়, সেটাই আমি প্রতিপালন করি ওখানে। তো কাজে আমাকে যদি নির্দেশনার মধ্যে এদিক ওদিক হতে থাকে, তাহলে তো আমার পক্ষে কাজ করা ডিফিকাল্ট হয়ে যায়। যাদের সাথে আমি কাজ করি, যে দেশে কাজ করি, তারাও আমার সম্পর্কে নানান বিভ্রান্তিতে ভোগেন। তো কাজে এটা হলো আমাদের 1 নম্বরের সমস্যা। কূটনৈতিক কৌশল বা এর প্রয়োগ নিয়ে কিছুটা
মতপার্থক্য থাকলেও বাংলাদেশের সামনে যে এখনও সম্ভাবনার দুয়ার খোলাই আছে এ নিয়ে একমত দুই বিশ্লেষকই। প্রতিবেশী এবং আঞ্চলিক রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিশ্বের ৬০টি দেশে ৮১টি মিশন স্থাপনের মধ্য দিয়ে দূরবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছে। তবে এখনও লাতিন আমেরিকা ও আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীরতা পায়নি। এখানে নিজেদের লাভ ক্ষতি হিসেব কষে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ঢাকার সামনে। ডিপ্লোমেসি ইজ নট অল সায়েন্স, ইজ অ্যান আর্ট, তাই না? এবং আর্ট মনে রাখতে হবে যে এক পেন্টিং দিয়ে কিন্তু আমি মানুষকে তাক লাগ দেবো না। ইচ অ্যান্ড এভরি পেন্টিং ইজ নিউ। তার মানে হচ্ছে আমার ডিপ্লোম্যাটিক এফোর্ট শুড বি নিউ। ইট ক্যানট বি সেম একই, সেটা ওর তো হবে না, চলবে না, তাই না? তো আমাকে তিস্তার দিয়ে আমাকে আনতে হবে নতুন। ইটস জাস্ট লাইক পেন্টিং, ইটস অ্যান আর্ট। আমি যদি মনে করি সায়েন্স না, এখানে আছে না, এখানে ভারতকে আমাকে না, ইউ ট্রাই। মানুষ তো আমরা সবাই। সেখানে দিল্লিকে যদি বোঝানো যেত, আমি এখনও মনে করি যে সেভাবে কনসোর্শিয়াম ইজ সম্ভব বা ত্রিপক্ষীয় সম্ভব। এখন তো আরও সম্ভব, কারণ ভারত আর চীন অনেক একসাথে কাজ করে। তারা সাংঘাই কোঅপারেশনের সঙ্গে, তারা কি বলা হয় ডিডলারাইজেশন একসাথে আছে, ব্রিক্সে একসাথে আছে। যত না ছাত্র, ভারতের ছাত্র যত না ইউকেতে যায় তার চেয়ে বেশি চীনে যায়। এই যে বিষয়গুলো যদি আমরা জানি, এবং তার নাম্বার 1 বাণিজ্য রেজিম হলো চীন, তাই না? তাহলে আমরা ত্রিমুখী করে আমরা পৃথিবীকে দেখাই না কেন যে 3 কনফ্লিক্টিং পার্টিস ক্যান ওয়ার্ক টুগেদার। এটা তো একটা মডেল হিসেবে যেতে পারে। সিঙ্গাপুর, মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশের ওখানে কাজও করে। আমরা মনে করি সাম্প্রতিককালে সরকারিভাবে আসিয়ানের সাথে সম্পর্ক বাড়াবার জন্য সচেষ্ট হয়েছে। এই জায়গাতে বাড়ানো যেতে পারে। তার কারণ হলো আমরা লক্ষ্য করছি যে আগামীর যে পৃথিবী এশীয় এই মহাদেশ কেন্দ্রিক যে অর্থনৈতিক বৈশ্বিক অর্থনৈতিক চেহারাটা তৈরি হচ্ছে, সেই চেহারার মধ্যে 3-4টা দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হচ্ছে চীন, এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পৃথিবীর, এটা আগামী দিনে হয়তো প্রথম অর্থনৈতিক শক্তি হবে। দ্বিতীয় আমার পাশের জন্য আসিয়ান, এখন এটা আপনি ধরতে পারেন ভারতের চেয়েও বড় অর্থনীতি, $4.5 ট্রিলিয়ন। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। ভারত আমার নিকট প্রতিবেশী হিসাবে $4 ট্রিলিয়ন অর্থনীতি, সেটাও আমার জন্যে গুরুত্বপূর্ণ। কাজেই 3টা বড় অর্থনীতির দেশ কিন্তু এখন আমার চারপাশ ঘিরে আছে। ওইদিকে যদি একটু দূরে যাই, জাপান আমার আরেকটা অর্থনৈতিক শক্তি, আমার 1 নাম্বার বাইল্যাটারাল ডোনার। তো কাজে জাপানকেও আমি আমার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মনে করি। দক্ষিণ কোরিয়াও কিন্তু আমাদের সাথে এখন বিভিন্নভাবে সংযুক্ত হচ্ছে, এটাকেও আমরা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মনে করতে পারি এশীয় মহাদেশের দিক থেকে। আমরা আগামী দিনে বিনিয়োগ চাচ্ছি বাংলাদেশে। সেই বিদেশি বিনিয়োগের জন্য ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই যাকে বলি আমরা, তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। সৌদি আরব গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তো কাজে এখন এরা ম্যান পাওয়ারের জন্যে আমাদের মানব শক্তির একটা কাজের জায়গা হিসেবে আমরা দেখছি। এটার বিবর্তন হয়ে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী হিসাবেও এরা আসতে পারে। বলে রাখা দরকার যে ইউএই কিন্তু ভারতে $75 বিলিয়ন ইনভেস্ট করার পরিকল্পনা তারা এখন আছে। কাজেই ভারত যদি তাদের কাছ থেকে এরকম বড় বিদেশি বিনিয়োগ পায়, আমার জন্য কিন্তু সেটা সুযোগ হিসাবে আমি দেখতে পারি। আমি যেহেতু ভারতের পাশে আছি, আমিও তার কাছে সেই বিনিয়োগের জন্য তার সাথে কাজ করতে পারি। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে আরও সফলতা পেতে বাংলাদেশকে মোটা দাগে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে তার মধ্যে প্রথমেই দরকার জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য। দ্বিতীয়ত, বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়াতে হবে। তৃতীয়ত, প্রতিটি রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে আশ্বস্ত করতে হবে কূটনৈতিক সিদ্ধান্ত কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। এর প্রভাব সংশ্লিষ্ট রাষ্ট্রের বন্ধু বা শত্রু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত নয়। সর্বোপরি রাজনৈতিক ভেদাভেদ ভুলে গণমানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে কূটনীতিকদের। পৃথিবীটা নলেজ বেসড ওয়ার্ল্ডে রূপান্তরিত হচ্ছে। কাজে আপনি যদি এই নলেজ জেনারেশন না করতে পারেন, তাহলে আগামী পৃথিবীর জন্য তো আপনি রিলিভেন্ট থাকতে পারবেন না। তো কাজে সেটা আপনি কূটনীতি বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব জায়গাতে আপনাকে গবেষণার মাধ্যমে আপনার নূতন জ্ঞান চর্চার জায়গাটা প্রসারিত করতে হবে। তা যদি না হয়, তাহলে আগামী পৃথিবীতে কিন্তু আমরা আর যুক্ত থাকতে পারবো না। এই দেশের শক্তি কিন্তু এই দেশের মানুষ। এটা 71-এও আমরা দেখেছি, আমরা 24-এও কিন্তু দেখলাম। তো কাজেই এই দেশের মানুষই কিন্তু দেশটা রক্ষা করছে বারবার। কাজে এই দেশের মানুষের চিন্তা, এই দেশের মানুষের প্রত্যাশার সাথে
সমন্বয় এবং সাযুজ্য রেখে কিন্তু আমার কূটনীতি করতে হবে। এবং মনে রাখতে হবে যে দেশটা কিন্তু মানুষের দেশ, গোষ্ঠীর দেশ নয়। আমরা গোষ্ঠীর খপ্পরে পড়ে যাচ্ছি বারবার। তো আমার অনুরোধ থাকবে এই গোষ্ঠী চেয়ে মানুষকে একটু ভালোবেসে দেখেন, বাংলাদেশটাকে দেখি না মানুষ। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে বাংলাদেশ এখন নতুন এক অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি পারবে পরাশক্তির প্রতিযোগিতার মাঝেও নিজের জাতীয় স্বার্থকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে কেমন হবে বাংলাদেশের কূটনীতির আগামীর পথ চলা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।